নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। সমরেশ মজুমদারের উপন্যাস দিন যায় রাত যায় আজ আবার শেষ অংশটি পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। 2100 টাকা তিস্তার কাছে অনেক টাকা। শ্যামনগর থেকে পৌনে 8টায় বেরিয়ে আবার রাত 7:30টায় ওই টাকার জন্য বাড়ি ফেরা যায়। প্রথম মাসের মাইনে পেয়ে তিস্তা থিয়েটার রোডে গিয়েছিল। শাওনজি, ভাবি মেয়েদের জন্যই টুকটাক উপহার নিয়ে গিয়েছিল। ভদ্রমহিলা খুব খুশি, বললেন, তোমার দাদা লোকটা অদ্ভুত, আমি আজও বুঝতে পারলাম না। কেন? তিস্তা হাসলো। প্রায় তোমার কথা বলে, কোনো অসুবিধে হচ্ছে কি না ভাবে। তোমাকে ও ঠিক বোনের মতো মনে করে, অথচ মেয়েদের সম্পর্কে ওর আসক্তি তুলনাহীন। ওর একটা অ্যালবাম আছে, আজ পর্যন্ত যত মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে তাদের প্রত্যেকের ছবি আছে সেখানে। ভাবতে পারো? যা, আমি বিশ্বাস করি না, জোর দিয়ে বলল তিস্তা। আমার বড় মেয়ে একদিন অ্যালবামটা দেখে ফেলেছিল। অত মেয়ের ছবি দেখে সে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, ওরা কারা? তোমার দাদা জবাব দিয়েছিল, এদের মধ্যে যে কেউ তোমার নতুন মা হতে পারত, হয়নি। আমি ভাবতে পারছি না ভাবিজি। কিন্তু তোমার উপর ওর একদম অন্যরকম ধারণা। মেয়েদের বলে, তিস্তা আন্টিকে দেখে শেখো কিভাবে নিজে লড়াই করে যাচ্ছে। শাওনরামজির কথা সেদিন বাড়ি ফেরার সময় বেশ কিছুক্ষণ ভেবেছিল সে। মানুষটা সত্যিই অদ্ভুত। আজ পর্যন্ত তার সঙ্গে এমন কোনো ব্যবহার করেনি যে মন খারাপ খারাপ চিন্তা আসে। তার কাছে যে সত্যিকারের ভদ্রলোক হয়ে থাকে, সেই মানুষের জীবনে ভাবির কথা অনুযায়ী এমন নারীর পর নারী আসে কী করে? এত মানুষের সঙ্গে একের পর এক ঘনিষ্ঠতা করা যায়? 3 মাস চাকরির পর ঘটনাটা ঘটল। তিস্তা গম্ভীর, কাজের মানুষ, ব্যক্তিত্ব আছে এমন একটা ধারণা অফিসে চালু থাকায় ওর সুবিধেই হয়েছিল। শুধু মাঝে মাঝে জুনিয়র তাকে ডেকে পাঠায়, যখন সিনিয়র অফিসে থাকেন না। ছেলেটার বয়স কম বলে মনে প্যাঁচ জমেনি তেমন ভাবে। সিগারেট খেতে খেতে বলে, একা চা খাচ্ছিলাম, তাই আপনাকে ডাকলাম, নিন খান। আমি একটু আগে চা খেয়েছি। দূর, ওটা তো পাবলিকের চা, মুখে দেওয়া যায় না। এটা মকাই বাড়ির পাতা, খেয়ে দেখুন কেমন লাগছে অফিস। ভালো। হ্যাঁ, বাবা আপনার কাজে খুব স্যাটিসফাইড। আমার বাবাকে কি মনে হয় আপনার? রাবণের কটা মাথা ছিল? 10টা না? আমার বাবার 100টা। 10 ডবল রাবণ, সব জায়গায় চোখ আছে। মোটামুটি এই ধরনের কথাবার্তা হয়। নির্দোষ। কিন্তু এক দুপুরে সিনিয়র অফিসে থাকা সত্ত্বেও জুনিয়র তিস্তাকে ডেকে পাঠালো। উল্টো দিকে চেয়ারে বসে তিস্তা দেখল ছেলেটা সাদা রুমালে ঘাড় মুছছে। বলুন, আমি একটা প্রবলেমে পড়ে গেছি, আপনি আমাকে হেল্প করবেন? বলুন। দুজনের একটা ফরাসি টিম আছে কলকাতায়, যাদের সঙ্গে আমাদের ভালো ব্যবসা আছে, আপনি তো জানেন। হ্যাঁ জানি, ওরা আজ সন্ধ্যায় কলকাতায় আসছেন। হ্যাঁ, ওদের জন্য 2জন এসকর্ট ঠিক করে দিতে হবে। এসকর্ট? হ্যাঁ, গাইড নয়, ওরা তো বেড়াতে আসছে না, গাইড দরকার। দে নিড এসকর্ট ফর 24 আওয়ার্স। আমাদের এক কন্ট্রাক্ট আছে, কিন্তু গতবার ডেনমার্ক থেকে যে দলটা এসেছিল তাদের জন্য লোকটা যাদের পাঠিয়েছিল তারা খুব সাবস্ট্যান্ডার্ড, যাওয়ার সময় সেটা বলে গিয়েছিল ওরা। তাই বাবা চান আগে থেকেই সিলেকশন করে রাখা। আমি আপনার কথা বুঝতে পারছি না। ওহ, ইটস সো সিম্পল। আপনাকে গাড়ি দিচ্ছি, এই মেয়েগুলো পার্ক স্ট্রিটের একটা বাড়িতে 3টের সময় অপেক্ষা করবে। আপনি তাদের মধ্যে থেকে 2জনকে সিলেক্ট করবেন, যাদের ফরাসিরা পছন্দ করবে। আন্ডারস্ট্যান্ডিং? দিস ইজ পার্ট অফ দি বিজনেস। এসব করার জন্য আমাকে চাকরি দেওয়া হয়নি। আই নো, ইটস এ রিকোয়েস্ট। আপনি যাচ্ছেন না কেন? কারণ আছে। তাছাড়া আপনি একজন মহিলা হিসেবে যেমন বুঝবেন, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আপনার বাবা জানেন যে আপনি আমাকে ওই প্রস্তাব দিচ্ছেন? ও শিওর, উনি বলেছেন কাজটি করতে হবে। কিভাবে করছো তা তোমার হেডেক, আমি শুধু রেজাল্ট দেখতে চাই। জুনিয়রের কথা শেষ হওয়া মাত্র উঠে দাঁড়ালো তিস্তা। হন করে ওই ঘর থেকে বেরিয়ে সিনিয়রের দরজায় পৌঁছে বেয়ারার বাধা পেল। মালিক বিশ্রাম করছেন। বলো, খুব জরুরি। ঘরে ঢোকার অনুমতি পেলে তিস্তা সিনিয়রের সামনে গিয়ে দাঁড়ালো। লম্বা বেতের ইজি চেয়ারের বৃদ্ধ শুয়েছিলেন। ইয়েস। আমার পক্ষে এখানে আর চাকরি করা সম্ভব নয়। কারণ? আপনারা আমাকে যে কাজটা করতে বলেছেন সেটা তোমাকে বলা হয়েছে সিলেকশন করতে সাহায্য করতে। হ্যাঁ, 2জনকে। হ্যাঁ, 2জন বিদেশির জন্যে। হ্যাঁ, তার মানে তোমাকে বলা হয়নি ওদের এন্টারটেন করতে। বলা হয়নি কারণ তুমি শাওনরামের ক্যান্ডিডেট। ও
অন্য কোনো অফিস হলে একজন প্রফেশনাল এসকর্টে টাকা বাঁচিয়ে তোমাকে পাঠাতো। বুঝতে পারছো? তোমাকে সম্মান দেওয়া হয়েছে, অথচ তুমি বুঝতে পারছো না। আমি একটু কম বুঝি, তাই আমার পক্ষে এরপরে এখানে থাকা সম্ভব হচ্ছে না। আমি কি যেতে পারি? নিশ্চয়ই, তবে তার আগে তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে। দরখাস্ত? রেজিগনেশনের? মিনিট 15 পরে ক্যামাক স্ট্রিটের রাস্তায় দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলল সে। চাকরিটা গেল। 2100 টাকায় বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিল সে। শাওনজি নিশ্চয়ই এর মধ্যে সিনিয়রের কাছ থেকে খবর পেয়ে গেছেন, হয়তো ওর ওপর রেগে যেতে পারেন। কিছু করার নেই তার। হঠাৎ মনে হলো রঙ্গলাল কিংবা সুমিত এখন সব জায়গায় সক্রিয়, কিন্তু যেদিন কোনো নারীতে পুরুষের মন ভরবে না, যেদিন নারী মাংস সরবরাহ করে যখন ধান্দাবাজের লাভ হবে না, সেদিন কিভাবে এরা বেঁচে থাকবে? 150 জন্ম ধরে মানুষ যে কাজটা করে যাচ্ছে, তার পূর্ণচ্ছেদে আর কত দেরি? সব কিছুর মতো এ ব্যাপারে একঘেয়েমি আসে না কেন? দিনগুলো চলে যাচ্ছিল দিনের মতো। চাকরি যে কারণে ছেড়ে এসেছে তা বাবার কাছে বলতে অসুবিধে হয়নি তিস্তার। তিনি বলেছিলেন কিছু করার নেই, এইভাবেই কিছু মানুষ পৃথিবীতে বেঁচে থাকে, এইভাবেই কেউ কেউ তার মতো প্রতিবাদ জানায়। তুই বরং MA ক্লাসে ভর্তি হয়ে যা। এবার সেশন তখন মাঝপথে। তার রেজাল্টও এমন আহামরি নয় যে যাওয়া মাত্র বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করে নেবে। তিস্তার মাথায় BCS পাক খাচ্ছিল। ঠিক তখনই তার কাছে একটা চিঠি এলো। কলকাতার এক বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা তাকে দেখা করতে বলেছে। ব্যাপারটা সে বুঝতে পারছিল না। এই সংস্থায় কাজ করে এমন কাউকে সে চেনে না। চাকরির আবেদন জানিয়ে সে কখনো ওখানে দরখাস্ত করেনি। এত বড় সংস্থা নিজে থেকে তার কাছে কেন চিঠি পাঠাবে তা সে বুঝতে পারছিল না। নির্দিষ্ট দিনে সে বিজ্ঞাপন সংস্থার অফিসে হাজির হলো। তাকে বলা হলো অপেক্ষা করতে। তারপর যখন ডাক এলো, তখন শীততাপ নিয়ন্ত্রিত এক বিশাল ঘরে ঢুকে সে সৌম্য দর্শন এক ভদ্রলোকের মুখোমুখি হলো। বসুন। তিস্তা বসল। ভদ্রলোক বললেন, আপনি এখন কি করছেন? আপাতত কিছুই না। আমি বুঝতে পারছি না কোন সূত্রে আমায় ডেকে পাঠানো হলো। আমি তো এখানে কোনো আবেদন করিনি। করেননি? রাইট। বিজ্ঞাপন সংস্থার কাজকর্ম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, নেই। আমি এর আগে একটা অফিসে কাজ করেছিলাম কয়েক মাস। আপনি ইন্টারেস্টেড? কী ব্যাপারে? কাজ শিখতে? আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি মাস 3 জন্যে। এই 3 মাসে আপনাকে কাজ শিখতে হবে। ব্যাপারটার জন্য কোনো পরীক্ষার দরকার হয় না। কাজের ধরন দেখেই বোঝা যায় আপনি রাজি। আমাকে কি কাজ করতে হবে? এজেন্সির সব কাজ, ক্লায়েন্ট ভিজিট, কাগজগুলোর সঙ্গে নেগোসিয়েশন, দরকার হলে কপিরাইটিং, এভরিথিং। 3 মাস পরে আমরা কথা বলবো। তিস্তা চুপ করে থাকলো একটু, তারপর বলল, কিন্তু আমি কেন? ভদ্রলোক হাসলেন। আপনি খুব সন্দেহ করতে ভালোবাসেন? না, জীবন আমাকে এটা শিখিয়েছে। তিস্তা চোখ তুলে তাকালো। আই সি। বেশ, তাহলে আপনাকে খুলেই বলি। আপনি যেখানে কাজ করেছিলেন সেখানে আমার পরিচিত এক ভদ্রলোকের আত্মীয় কাজ করেন। তার কাছে আপনার পদত্যাগের গল্পটা শুনে সে আমাকে জানিয়েছিল। এমন ঘটনা আজকাল রোজ রোজ ঘটে না। আমি আপনার সম্পর্কে খবর নিলাম। এই অফিস থেকেই সেসব পাওয়া গেল। আপনি তো আমাকে চেনেন না। আপনি প্রেসিডেন্সির ছাত্রী, ইংরেজি নিয়ে পড়েছেন, দ্যাটস অল। আসলে কোনো মেয়ে জীবনের নানা অর্শের বিরুদ্ধে লড়েছে জানলে আমার খুব ভালো লাগে। আমার মা সেটা করতে পারেনি। তিনি আত্মহত্যা করেছিলেন শাশুড়ির গঞ্জনা সহ্য করতে না পেরে। ওকে, কি মনে হচ্ছে? আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। অবিশ্বাস্য কিন্তু সত্যি। একটা কথা, আপনি যদি জয়েন করেন তাহলে ইউ আর টু টেক কেয়ার অফ ইউর সেলফ। আমাদের কাজ হলো ক্লায়েন্ট জোগাড় করা যে বিজ্ঞাপন দিতে চায়। আমাদের কাজটা সহজ নয়, কারণ প্রচণ্ড প্রতিযোগিতা। দ্বিতীয়ত, ক্লায়েন্টকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যে সে স্যাটিসফাইড হয়। আর সব ক্লায়েন্ট যে আপনার বাবা, ভাই বা বন্ধু এমন মনে করার কোনো কারণ নেই। তাকে না চুটিয়ে নিজেকে কিভাবে দূরে রাখবেন সেটা আপনার ব্যাপার। কোম্পানি আপনাকে স্বাধীনতা দেবে সন্ধ্যের পরে কাজ না করার। কোনো ক্লায়েন্ট সেই সময় আপনাকে ডাকলে আপনি ইচ্ছে করলে রিফিউজ করতে পারেন। ডিটেলস কাজে এলে জানতে পারবেন। তিস্তা ভাবছিল, বোঝাই যাচ্ছে তারের ওপর দিয়ে হাঁটতে হবে তাকে। চ্যালেঞ্জটা নিলে কেমন হয়? হঠাৎ সোজা হয়ে বসলো সে। বেশ, চেষ্টা করে দেখি। হঠাৎ এক অদ্ভুত জগতে ঢুকে পড়ল তিস্তা। স্পেস, সেন্টিমিটার, কলম, কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইত্যাদি সব অন্যরকম মানে নিয়ে এলো জীবনে। কলকাতার সবকটা দৈনিক এবং চালু সাপ্তাহিকের বিজ্ঞাপন দর
ঠোঁটস্থ রাখতে হলো। প্রথম দিন তাকে এক প্রবীণ ভদ্রলোকের সাহায্য করতে বলা হয়েছিল, যিনি বিজ্ঞাপন আদায় করার ব্যাপারে প্রবাদ পুরুষ। পরিচিত হবার পরে সেই ভদ্রলোক, যার নাম চিত্তহরণ দত্ত, সংক্ষেপে শিয়ার বলেছিলেন, দেখো বাবা, গ্যাটের পয়সা খরচ করে মানুষ যখন বিজ্ঞাপন দেয় তখন নিশ্চয়ই সেটা সে প্রয়োজন করে। তার প্রয়োজন নেই এমন সময়ে 1000 বার গেলেও তুমি বিজ্ঞাপন পাবে না, কিন্তু তুমি যদি সেই রকম সময়ে তাকে এই গল্পটা শোনাতে পারো তাহলে কাজ হতে পারে। তিস্তা জিজ্ঞাসা করল, কীরকম? সেটা যুদ্ধের সময় এক মাখন কোম্পানির প্রোডাকশন বন্ধ, বাজারে পাওয়া যাচ্ছে না, অথচ খবরের কাগজে বিজ্ঞাপন বের হচ্ছে। সে সময় কোম্পানিতে স্ট্রাইক অথবা লকআউট চলছিল বলেই প্রোডাকশন হচ্ছিল না, কিন্তু ওই বিজ্ঞাপনের দৌলতে চাহিদা বহুগুণ বেড়ে গেল। ফলে তারপরে কারখানা খুললে মাল বাজারে এলে দেখা গেল আগের চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে। বিজ্ঞাপনে মাখন কোম্পানি যুদ্ধের বিরুদ্ধের কথা বলেছিল। শিয়ার বলেছিলেন, ক্লায়েন্ট বিজ্ঞাপন দেবে কাগজে, আমরা মাঝখানে। আমাদের কর্তব্য সেই বিজ্ঞাপনকে সাজিয়ে দেওয়া, কখন কোথায় দিলে সেটা বেশি কাজে লাগবে তা বোঝানো। এর জন্য প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হলো ক্লায়েন্টকে মনে করিয়ে দেওয়া সে খুব মূল্যবান মানুষ। 3 মাস বাদে চাকরিটা পাকা হয়ে গেল তিস্তার, অর্থাৎ একটি বিশেষ স্কেলে মাইনে পাওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হলো। বিজ্ঞাপন জগতের চাকরি কখনোই সরকারি চাকরির মতো পাকাপাকি নয়। যে কোনো মুহূর্তে উভয় পক্ষের কাজ ছাড়িয়ে এবং ছেড়ে দেওয়ার স্বাধীনতা আছে। যারা সত্যি কাজ জানেন তাদের জন্য সবকটা বিজ্ঞাপন সংস্থার দরজা খোলা আছে সব সময়। বাইরে ঘোরাঘুরি, ক্লায়েন্ট সার্ভিস, কাগজের অফিসে ছোটার কাজের চেয়ে বিজ্ঞাপনের কপি লেখা, দরকার মতো ক্যাপশন তৈরির কাজ তিস্তার বেশি ভালো লাগছিল। রবীন্দ্রনাথের সমালোচনা করে একসময় বাংলায় অনেক লেখালেখি হয়েছিল। সেগুলো সংকলিত করে একটা বড় কোম্পানি বই বের করতে চাইলে তিস্তা নামকরণ করে দিল, আক্রান্ত রবীন্দ্রনাথ। বিজ্ঞাপন কাগজে বের হওয়া মাত্র সকলেই নড়ে চড়ে বসেছিল। প্রত্যেক সপ্তাহে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা একটা কোম্পানি হোর্ডিং রেখেছিল নিজেদের প্রচারের জন্য। সরাসরি তার প্রোডাকশনের কথা না বলে অদ্ভুত ক্যাপশন লিখে প্রচার বাড়িয়ে দিল তিস্তা। প্রতি সপ্তাহে সেটা পাল্টাতে হতো। মাথা ঘামানোর এই কাজে সে এখন অনেক স্বচ্ছন্দ। যে কোনো কাজেই কিছু ঝামেলা থাকে। ক্যাপশন অ্যাপ্রুভ করাতে প্রায়ই তাকে ক্লায়েন্ট ভিজিট করতে হয়। সে লক্ষ্য করেছে সত্যিকারের ব্যবসামনস্ক মানুষ তাকে বিরক্ত করে না। চাকরি করা কর্তারা কাজের শেষে ঘুরিয়ে প্রস্তাব করেন, তাজের ডিনারে ফ্রাইড চিকেন খেয়েছেন? অপূর্ব। সে না বললেই সরাসরি প্রস্তাব। কেউ কেউ একটু মোটা ধরনের, চলুন না আজ একটু ডিনার খাওয়া যাক, আপনাদের এত কাজ দিচ্ছি অথচ আপনি আমাকে দেখছেন না। প্রথম প্রথম অস্বস্তি, অপমান বোধ প্রবল হয়ে উঠলেও শেষ পর্যন্ত এগুলোকে চমৎকার পাশ কাটাতে শিখে গেল তিস্তা। 2 বছর বাদে আর একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে চাকরির আমন্ত্রণ পেল। ততদিনে তিস্তার নিয়োগকর্তাও কলকাতা ছেড়ে বোম্বে চলে গেছেন। যে কৃতজ্ঞতা বোধ তিস্তা লালন করত তা ততদিনে বেশ কমে এসেছিল। জানিয়ে শুনিয়ে চাকরির জায়গা পরিবর্তন করল সে। অর্থনৈতিক দিক দিয়ে সে তখন মোটামুটি প্রতিষ্ঠিত। এইরকম একটা সময় ঘটনাটা ঘটল। শনিবার অফিসের এক সহকর্মিনীর বাড়িতে গিয়েছিল তিস্তা নেমন্তন্ন রাখতে। ভদ্রমহিলা থাকেন সল্ট লেকে। বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল। বাস ধরে উল্টোডাঙায় নেমে ট্রেনে উঠবে, এমন কিছু সময় লাগারও কথা নয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তার পা ধরে গেল, তবুও বাসের দেখা নেই। এই এলাকা এত নির্জন যে দ্বিতীয় কোনো মানুষের দর্শন পাওয়া যাচ্ছিল না। অন্ধকার পাতলা চাদরের মতো জড়িয়ে রেখেছে রাস্তার আলোকে। এমন সময় একটা প্রাইভেট গাড়িকে ছুটে আসতে দেখলো সে হেডলাইট জ্বালিয়ে। গাড়িটা তার সামনে দিয়ে চলে যেতে যেতে হঠাৎ ব্রেক কষলো, তারপর পিছিয়ে আসতে লাগলো। প্রচণ্ড ভয় পেয়ে গেল তিস্তা। সল্টলেকে মেয়েদের নিরাপত্তার অভাব নিয়ে সে অনেক গল্প শুনেছে। গাড়ির লোকগুলোর মতলব নিশ্চয়ই ভালো নয়। কি করবে সে যখন ভেবে পাচ্ছিল না, তখন গলা কানে এলো, কেমন আছো? তিস্তা চমকে উঠল। স্টিয়ারিংয়ে সুমিত বসে আছে, একা। সুমিত তার দিকে তাকিয়ে আছে। স্বাস্থ্য বেশ ভালো হয়ে গেছে সুমিতের। সেই সুমিত যে চারমিনার খেত, কথা কম বলতো কফি হাউসে, সেই সুমিত যে তাকে অনুসরণ করে হোস্টেলে যেত, সেই সুমিত যে বলতো ভালোবাসার জন্য 1,00,000 মাইল হেঁটে যাওয়া যায়, হঠাৎ বুক মুচড়ে উঠল। তার শরীরে সর্বত্র যেসব জলকণা ছিল তা একত্রিত হয়ে হঠাৎ বেরিয়ে আসতে চেষ্টা করলো 2 চোখ বেয়ে। মুখে হাত চেপে কান্নার শব্দটাকে আড়াল করতে পারল না তিস্তা। অভিমানী এক শিশুর মতো সল্টলেকের নির্জন বাস স্টপে দাঁড়িয়ে সে কেঁদে যেতে লাগলো। তার নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল। সব বাধা ভাঙা নদীর মতো একুল ওকুল এলাকা একাকার হয়ে যাচ্ছিল।
সম্বিত এলেও সে কিছুতেই নিজেকে সামলে নিতে পারছিল না। সুমিত বসেছিল গাড়িতে চুপচাপ, তার মুখ তিস্তার দিকে ফেরানো। যখন তিস্তা নিজেকে কিছুটা সামলে নিতে পারলো, এইরকম আকস্মিক কান্নার জন্য তার মনে লজ্জা এলো, ঠিক তখন সুমিত কথা বলল। আমায় লিখে না দিলে বেলেঘাটার জমিটা তো বিক্রি করতে পারবে না, কি লিখে দেবে? বেত্রাঘাত কি তা এই জীবনে জানা হয়নি, কিন্তু আজ তিস্তার মনে হলো তার যন্ত্রণা নিশ্চয়ই এর কাছে সামান্য। সে হঠাৎ উল্টো দিকে হাঁটতে লাগলো অন্ধের মতো। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তা জানা নেই, কিন্তু একটা নরপশুর দৃষ্টির বাইরে চলে যাওয়ার জন্য সে দ্রুত হেঁটে চলেছিল। সুমিত অবশ্য পিছু ধাওয়া করেনি। চলে যাওয়া গাড়ির আওয়াজ কানে আসতে ঘুরে দাঁড়িয়েছিল তিস্তা। সেই অন্ধকারে হঠাৎ প্রচণ্ড রাগ হলো নিজের উপর। কি বোকা সে! কোন কান্না এতদিন কার জন্য এমন গোপনে বুকের খাঁচায় মজুদ রেখেছিল? ব্যাপারটা নিয়ে পরে সে অনেক ভেবেছে। স্বাভাবিক অবস্থায় রাস্তায় বা অন্য কোথাও সুমিতকে দেখলে নিশ্চয়ই সে কাঁদত না, কান্নার কোনো প্রশ্ন ওঠে না। ওই ঘটনার এক মুহূর্ত আগেও কেউ প্রশ্ন করলে সে হেসে উড়িয়ে দিত। তাহলে কান্নাটা এসেছিল কেন? কান্না এমন বিনা নোটিশ দিয়ে আসে কখন? কেন সেই মুহূর্তে বিয়ের আগের দিনগুলোর কথাই মনে আসছিল? বিয়ের পর স্বপ্নভঙ্গের ঘটনাগুলো আড়ালে চলে গিয়েছিল কেন? জবাবটা সে পায়নি। এটা এমন ব্যাপার কাউকে বলা যায় না, বাবাকেও না। নার্সিংহোম থেকে নোনাচন্দন পুকুরের বাড়িতে যাওয়ার কোনো কথাই উঠতে পারে না। অরিত্র এবং বাবা ওকে নিয়ে গেল শ্যামনগরে। ষষ্ঠী পুজো হলো, প্রদীপ জ্বালিয়ে রাখা হলো দিনরাত। মা বললেন আজ বিধাতা পুরুষ মেয়ের কপালে ভবিষ্যৎ লিখে যাবেন। তিস্তা জিজ্ঞাসা করলো, সেটা তো জন্মানো মাত্র নাকি লেখা হয়? মা মাথা নাড়লেন, না, আজ ষষ্ঠী পুজোর পর লেখা হবে। কি লিখবেন? আশ্চর্য, আমি জানবো কি করে? যাতে ভালো কিছু লেখেন তাই প্রার্থনা কর। কোনো লাভ হবে না, বেশি বুঝে গেছিস। হ্যাঁ মা, বিধাতার একটা ছাপা ফর্মুলা আছে, মেয়ে জন্মালেই তার কপালে সেই ফর্মুলাটাকে ছেপে দেন। তবে ভদ্রলোক খবর রাখেন না যে দিন পাল্টে যাচ্ছে দ্রুত। নিজেদের কপালের লেখা মুছে দেবার ক্ষমতা মেয়েরা নিজেরাই অর্জন করে নিচ্ছে। তোমার নাতনিকে নিয়ে তাই আমার কোনো চিন্তা নেই। একটা পরিবর্তন দেখতে পেল তিস্তা। মেয়ের জন্য অরিত্র যেন চনমন করে। চন্দন পুকুরে থাকলেও অফিসে যাওয়ার সময় ফেরত পথে শ্যামনগর ঘুরে না গেলে তার চলে না। 15-20 দিনেই টিয়াও যেন বাবার স্পর্শ বুঝে ফেলল। এই ব্যাপারটা তিস্তার খুব ভালো লাগছিল। কোনো মেয়ে যদি বাবার ভালোবাসা না পায়, তাহলে তার জীবনের 2/3 অপূর্ণ থেকে যাবে। মাসখানেক বাদে ফিরে এলো সে চন্দন পুকুরে। সঙ্গে মা এলো। কাজের মেয়েটা বাবার দেখাশোনা করতে পারবে। শ্যামনগর থেকে চন্দন পুকুর এমন কিছু দূরে নয় যে ইচ্ছে হলেই বাবা চলে আসতে পারবে না। মা এলো তিস্তাকে গুছিয়ে দিয়ে যেতে। আজকাল অরিত্র তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। সে নাকি একজনের সঙ্গে সাময়িকভাবে ডিউটি বদল করেছে। এখন সর্বত্র বেশ সুখ সুখ ভাব ছড়ানো। বাবার ইচ্ছে ছিল তিস্তা ইংরেজি ভাষায় অধ্যাপনা করুক। অঙ্কের নিয়ম মেনে জীবন চললে হয়তো এতদিনে সে তাই করতে পারত। বিজ্ঞাপন জগতে সে যখন মোটামুটি অভ্যস্ত, তখনই বাড়িতে একটা চিঠি এলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে। দীর্ঘকাল আগে করা কার্ডের অনুকূলে প্রথম চাকরির পরীক্ষার বসার আমন্ত্রণ। চাকরিটা ট্যুরিস্ট ব্যুরোয়, পাকা সরকারি চাকরি। সে বিজ্ঞাপন সংস্থায় যা পাচ্ছিল তার থেকে কম, কিন্তু নিশ্চিত জীবন। বাবা বলেছিলেন, সোনার জমার চেয়ে সুতোর জামা অনেক আরামদায়ক। এখানে যে টেনশন নিয়ে তোকে কাজ করতে হচ্ছে, যে রাঘব বোয়ালদের মুখোমুখি হতে হচ্ছে, তা থেকে তো বেঁচে যাবি। কথাটা মনে ধরেছিল। সিরিয়াস হয়ে পরীক্ষা দিয়েছিল। তারপর ইন্টারভিউয়ের ডাক এবং চাকরি পাওয়া সহজেই হয়ে গেল। কোনো টেনশন নেই। যারা আসছেন তাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন পর্যটন কেন্দ্রের হদিশ দেওয়া, খালি থাকলে ট্যুরিস্ট লজে ঘর বুক করে খবর পাঠানো, এই তো কাজ। মেয়ে হবার জন্য 3 মাস সবে বেতন ছুটি, তাও ওই সরকারি চাকরির দাক্ষিণী। লোক রাখতে হলো টিয়ার জন্য। মায়ের পক্ষে বাবাকে ছেড়ে বেশি দিন থাকা সম্ভব নয়। কাজের মেয়েটিকে মা বুঝিয়ে দিয়ে ফিরে গেলেন শ্যামনগর। তার 3 দিন বাদেই টিয়ার পেট খারাপ। পায়খানা যেন বন্ধ হতে চায় না, জমে মানুষে টানাটানি। যখন সুস্থ হলো, মা বলল, তোমাদের এখানে থাকলেও নির্ঘাত মরে যাবে। তোমরা যে যাই বলো, আমি ওকে আমার কাছে নিয়ে যাচ্ছি। প্রথম সমর্থন এলো অরিত্রর কাছ থেকেই। মেয়ে কোথায় ভালো থাকবে তা যেন সে বুঝে গিয়েছিল। অতএব মেয়ে চলে গেল শ্যামনগরে। কয়েকটা দিন খুব খারাপ কেটেছিল তিস্তার। মন কেমন করতো খুব। অফিস থেকে বারাকপুরে না নেমে চলে যেত সে শ্যামনগরে। সেখান থেকে ফিরতে রাত 9:30। পরিশ্রম হতো, কিন্তু মেয়েকে দেখতে পাওয়ার আনন্দের কাছে সেটা কিছুই নয়।
মেয়ে হবার পর থেকে অন্য একটা চিন্তা তিস্তাকে বিব্রত করত। চিন্তা অরিত্রর আচরণ নিয়ে। শরীরে সন্তান আসার পর থেকে সে এমন একটা ভাব করতে লাগলো যে কাছাকাছি গেলে তিস্তার ক্ষতি হয়ে যাবে। হাস্যকর ওই ভাবনাটাকে কিছুতেই তিস্তা অরিত্রর মন থেকে সরাতে পারেনি। টিয়া জন্মাবার পর সে যখন সুস্থ হয়ে অফিস করছে, তখনও অরিত্র নিজেকে দূরে সরিয়ে রাখতে বদ্ধপরিকর। নিত্য নতুন ফোন দিয়ে আটতে লাগলো সে। শেষ ট্রেনে বাড়ি ফেরা তিস্তার ঘুম না ভাঙিয়ে খেয়ে শুয়ে পড়ায় ও যেন স্বস্তি পেত। ছুটি দিতে দিতে তিস্তা স্পষ্ট জিজ্ঞাসা করলো, তোমার ব্যাপার কি? কেন তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ? বাহ, কোথায় এড়ালাম? আসলে আমার চাকরিটা এমন, তোমার আর শরীরের চাহিদা নেই না তা নয়, আসলে তোমার খারাপ লাগতে পারে, আমি একজন মানুষ, কাঁচের পুতুল নই। স্বামীর সঙ্গে সুস্থ সম্পর্ক থাকলে আমিও এসব আশা করতে পারি। তিস্তা, ব্যাপারটা সত্যি বলছি, আর আমাকে টানে না। টানে না? হ্যাঁ। তার মানে আমি তোমার কাছে আকর্ষণহীন হয়ে গেছি? না না, তুমি নও, আমি নিজেই। ডাক্তার দেখাচ্ছ না কেন? ডাক্তার? হ্যাঁ, তোমার বয়স এটা অ্যাবনর্মাল ব্যাপার। ও, তুমি ডাক্তার দেখাবে? আশ্চর্য, আমি ডাক্তারের কাছে গিয়ে কি বলবো? তোমার প্রবলেমটা বলবে। তোর আমার লজ্জা করে। আমি এসব বাজে কথা শুনতে চাই না। তিস্তা কড়া গলায় কথাগুলো বললেও কেমন দুর্বল হয়ে পড়ছিল। বিয়ের পর একদম স্বাভাবিক ছিল যে মানুষ, সে মেয়ের জন্মানোর পর এমন পাল্টে যেতে পারে। তিস্তার খুব কষ্ট হচ্ছিল। সে বলল, আমরা বিয়ে করেছিলাম কেন তোমার মনে আছে? তা থাকবে না কেন? আমরা পরস্পরের সঙ্গ চেয়েছিলাম, নিশ্চয়ই, কিন্তু কি পাচ্ছি? আমি অফিসে বেরোবার সময় তুমি ঘুম থেকে ওঠো, আমি রাত্রে ঘুমিয়ে পড়ার পর তুমি বাড়িতে ঢোকো। চমৎকার সম্পর্ক। আমি এই সম্পর্ক কখনো চাইনি। বিয়ে না করলে কি তফাৎ হতো? হতো, আমাদের একটা মেয়ে থাকতো না? সেই মেয়েকে মানুষ করছে আমার মা, তোমার বাবা। আমার সেই কাজটা করার ক্ষমতা হচ্ছে না। অথচ বিয়ের আগে তুমি রোজ ছুটির পর দেখা করতে। ও, দেখা হতো। দেখো, বিকেলে ঘন্টা দেড় দুয়েকের জন্য অফিস থেকে কেটে পড়া যায়। এই সময় কাজের প্রেশার কম থাকে। এই সময় এখনও আমি তোমার সঙ্গে কলকাতার রেস্টুরেন্টে কফি হাউসে দেখা করতে পারি, কিন্তু এই সময় চন্দনপুকুরে এসে আবার ফিরে যাওয়া কি সম্ভব? তুমি বলো, অরিত্র জবাব দিয়েছিল। হয়তো ঠিক, যুক্তি মানুষকে অনেক আড়াল করে দেয়। সেই যে বিখ্যাত কথা, হৃদয়ে নিজস্ব কিছু সমস্যা আছে যা কখনোই মস্তিষ্ক বুঝবে না। অরিত্র এখন মস্তিষ্কের শরণাপন্ন হৃদয়কে সরিয়ে দিতে। কিছু করার নেই। জীবনকে জীবনের মতো মেনে নেওয়া ছাড়া বেঁচে থাকা যায় না। অফিসে আবার যাতায়াত শুরু করার দিন 10 বাদে এক বিকেলে টেলিফোনটা এলো। স্বপ্না এসে বলল, তিস্তা, তোমার ফোন। উঠে রিসিভার তুলল তিস্তা। হ্যালো, আমি কি তিস্তা সেনের সঙ্গে কথা বলছি? একজন মহিলার গলা। হ্যাঁ, আপনি? আমার নাম বললে আপনি চিনতে পারবেন না। আমি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট এজেন্সিতে কাজ করি। অফিসটা খাদি গ্রামোদ্যোগের পাশে, 3 তলায়। ও, কেন ফোন করছেন? আমার নাম নীলিমা সেন। ও, চিনতে পারেনি নিশ্চয়ই? না, আমি আপনাকে কয়েকদিন আগে টেলিফোন করতে পারতাম, করিনি, কারণ আমি অপেক্ষা করতে চেয়েছিলাম। আপনার তো একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাকে আপনার কি প্রয়োজন? প্রয়োজন আছে। এখন থেকে আপনি আর আপনার মেয়ে আমার দয়ায় বেঁচে থাকবেন। আমি ইচ্ছে করলে আপনাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারি। কি বলছেন? তিস্তা কিছুই বুঝতে পারছিল না। বোঝার চেষ্টা করুন, আমি নীলিমা সেন, অরিত্র সেনের বিবাহিতা স্ত্রী। আমাদের ডিভোর্স হয়নি। বিয়ের পর যে কোনো কারণে আমরা একমত ছিলাম না। চোরের মতো অরিত্র আমাকে ছেড়ে দিয়ে আপনাকে বিয়ে করেছে। ওর খুব বাচ্চার শখ। ও বাচ্চা যাতে পায় তাই অপেক্ষা করেছি এতদিন। এখন আমি ইচ্ছে করলে ওকে জেলে পাঠাতে পারি, হাতকড়া দিয়ে থানায় পাঠাতে পারি। ওর জীবন আমার হাতে। আর আপনি? আপনার বিয়েটাই অবৈধ, আপনার সন্তান জারজ সন্তান। কিন্তু এসব আমি করব না, এখন তো নয়ই। শুধু এই ভেবে আনন্দ পাবো যে আপনারা আমার দয়ায় বেঁচে আছেন। খট করে লাইনটা কেটে গেল ওপার থেকে। শেষ কথাগুলো যেন কানে ঢুকছিল না। কোনো শব্দই আর আলাদা করে মানে তৈরি করছিল না। চোখের সামনেটা সাদা। তিস্তা ধপ করে চেয়ারে বসে পড়ল। সহকর্মীরা ছুটে এলো অবস্থা দেখে। জল হাওয়ার ব্যবস্থা হলো। বাচ্চা হবার পর ট্রেন যাত্রা ধকলের জন্য এমনটা হয়েছে বলে ধারণা হলো অনেকের। স্বপ্না টেলিফোন করলো আকাশবাণীতে। অরিত্র বিব্রত গলায় বলল, সে কি, কেমন আছে ও? কিন্তু এখন আমার রেকর্ডিং চলছে, বেরোবো কী করে? আচ্ছা, দেখি। স্বপ্নার খুব রাগ হয়ে গেল। তিস্তার চেতনা ফিরে আসতেই সে পাথরের মতো বসে রইল। স্বপ্না যখন অরিত্রর কথা বলল, তখন একবার মুখ ফেরালো মাত্র। একটু একটু করে শক্তি ফিরে এলো শরীরে। সহকর্মীদের আপত্তি গ্রাহ্য না করে তিস্তা রাস্তায় পা রাখল। এখন তার কেবলই মনে হচ্ছিল এসব মিথ্যে।
বানানো। কেউ তাকে যন্ত্রণা দেবার জন্য গল্পটা করেছে। অরিত্রর মায়ের সঙ্গে দেখা হয়েছে তার। ডিভোর্স না হলে তিনি কখনোই বিয়েতে অনুমতি দিতেন না। সে আকাশবাণীর দিকে হাঁটল। কথাটা মিথ্যে তা অরিত্রর মুখে না শুনলে সে বিশ্বাস করতে পারবে না। আকাশবাণীর কাছে পৌঁছে ওর হঠাৎ মনে পড়ল, ব্যাপারটা যখন সত্যি তখন অরিত্রকে প্রশ্ন করা মানে ওকে অপমান করা নয়। না, সে প্রশ্ন করবে না, শুধু ফোনের ব্যাপারটা জানিয়ে দেবে। রিসেপশনে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তিস্তাকে। হন্তদন্ত হয়ে অরিত্র ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? কিছু না। আমাকে তোমার অফিস থেকে বললো তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেছো। মুখ চোখ তো বলছে শরীর খারাপ। কি হয়েছে? একটু মাথা ঘুরে গিয়েছিল। কেন, খাওয়া দাওয়া গোলমাল হয়েছে? না। ডাক্তার দেখেছে? তার দরকার হয়নি, এখন ঠিক হয়ে গেছে। ও, তাহলে দাঁড়াও দেখি ছুটি ম্যানেজ করতে পারি কিনা। অরিত্র, বলো। আজ একটা অদ্ভুত টেলিফোন পেলাম। তাই নাকি? কি ব্যাপার? তোমার প্রথম স্ত্রীর নাম নীলিমা, আমি ভুলেই গিয়েছিলাম। সে আবার এর মধ্যে আসছে কেন? যে ফোন করেছিল সে নিজের নাম বলল নীলিমা সেন। নীলিমা ফোন করেছিল তোমাকে? যা, বিশ্বাস করি না। আমিও না, কেউ মিথ্যে ফোন করেছে। কি বলল সে? বলল তোমাদের ডিভোর্স হয়নি, বলল এখন থেকে তার দয়ায় আমরা বেঁচে থাকবো, আমাদের বিয়েটা অবৈধ, টিয়া জারদ সন্তান। উফ, কে ওই মহিলা? আমি পাগল হয়ে গিয়েছিলাম। অরিত্র চুপ করে দাঁড়িয়েছিল। তিস্তা বলল, নীলিমাকে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট এজেন্সিতে চাকরি করে? হ্যাঁ। ওর টেলিফোন নাম্বার জানো? কেন, কি হবে? ওকে ফোন করব, আমি জানতে চাইবো টেলিফোনটা ও করেছিল কিনা। অরিত্র বলল, ছেলে মানুষই করো না, ও তোমাকে অপমান করতে পারে। করুক, কিন্তু আমি ওর মুখেই শুনতে চাই টেলিফোনটাও করেনি। অরিত্র ঘড়ি দেখল, তারপর বলল, এখন ওদের ছুটি হয়েছে। তিস্তার এটা খেয়ালে ছিল না। সে খুব হতাশ হলো। অরিত্র বলল, এ নিয়ে বেশি টেনশন করো না। তুমি কি একা বাড়ি যেতে পারবে? হ্যাঁ। তিস্তা এগোলো। তাকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গেল অরিত্র। খুব আন্তরিক গলায় বলল, তুমি যদি 1 ঘন্টা অপেক্ষা করতে পারো তাহলে আমি ম্যানেজ করে বেরিয়ে পড়তে পারি। তিস্তা মাথা নাড়ল। অরিত্রকে সরাসরি প্রশ্নটা করতে ইচ্ছে করছিল, কিন্তু পারল না। বারংবার কি একটা বাধা হয়ে যাচ্ছিল। একা বাসে স্টেশনের দিকে যেতে যেতে তিস্তার মনে হলো, অরিত্র নিজেও তো একবারও কথাটা অস্বীকার করলো না। কেন করলো না? মানুষটা কি কোনো কিছুতেই আর রিয়্যাক্ট করে না? সরাসরি শ্যামনগরে চলে এসেছিল সে। মা জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে? কিছু না। তিস্তা টিয়ার বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। টিয়া ঘুমোচ্ছে। কিছু একটা হয়েছে, তা তোকে দেখেই বোঝা যাচ্ছে। তিস্তা জবাব না দিয়ে নিচু হচ্ছিল। মা বাধা দিল না। না, বাইরের জামা কাপড় হাত ধুসনি, এইটা কখনো করবি না। বাথরুমে ঢুকে মিনিট 15 শরীরে জল ঢেলেও শান্তি নেই। স্নানের শেষে মেয়ের পাশে এসে শুয়ে পড়ল সে। একদম পুতুল পুতুল চেহারা হয়েছে মেয়েটার। নাকটা ভারী মিষ্টি। হঠাৎ বুকের মধ্যে কাঁপুনি আসতেই মেয়ের গায়ে হাত রাখল তিস্তা। না, হতে পারে না, কখনো নয়। কথাগুলো কাউকে বলা যায় না, এমনকি বাবা মাকেও নয়। তিস্তাকে যারা ভালোবাসে তারাই চমকে উঠবে। রাত্রে ফিরে গেল তিস্তা। মা ঠেলে ঠুলে পাঠালো। অরিত্র বাড়ি ফিরে খাবার পাবে না। 9:30 বাড়িতে ঢুকে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। সে খুব আশা করছিল আজ অরিত্র তাড়াতাড়ি ফিরবে, কিন্তু তার বদলে মিসেস চক্রবর্তী এলেন। অরিত্রবাবু টেলিফোন করেছিলেন, আজ রাত্রে ফিরতে পারবেন না। সমস্ত কর্মচারীকে স্পেশাল ডিউটি দেওয়া হয়েছে। আপনার শরীর খারাপ হয়েছে শুনলাম। কে বলল? উনিই বললেন। এমন কিছু না, কাজের মেয়েটাকে পাঠিয়ে দেব? না না, ঠিক আছে। সকাল 9টায় যখন তিস্তা তৈরি তখন অরিত্র এলো। ঝড়ো কাকের মতো চেহারা। বলল, দিল্লি থেকে একটা জরুরি অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল। মিনিস্ট্রি ভেঙে যেতে পারত গতকাল, তাই সবাইকে থাকতে হয়েছে। তুমি কেমন আছো? ভালো। নীলিমার টেলিফোন নম্বরটা বলবে? ও, এখনও ওই ভূত তোমার মাথা থেকে যায়নি? যায়নি, উল্টে গলার দিকে হাত বাড়িয়েছে। বিশ্বাস করো, কত বছর হয়ে গেল, এক্সচেঞ্জ নম্বরও বদলে গিয়েছে। আমার কিছুই মনে নেই। আগে 23 ছিল। এলাম। অরিত্র ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। তিস্তা কয়েক মুহূর্ত দাঁড়ালো, তারপর আচমকাই ঘুরে হনহন করে হাঁটতে লাগলো। অফিসে বসে টেলিফোন গাইড থেকে নম্বরটা বের করলো তিস্তা। তারপর একটু নার্ভাস হয়েই টেলিফোন করলো। ওপাশে অপারেটর ধরতে সে নীলিমা সেনকে চাইলো। মেয়েটি বলল, উনি আজ দেরিতে আসবেন, লাঞ্চের পর করুন। অস্বস্তি আরও বাড়ল। তিস্তা আর তর্সই ছিল না। সে তার কাজও ঠিকমতো করতে পারছিল না। লাঞ্চ হতেই টেলিফোনের কাছে চলে গেল সে। এবার অপারেটর লাইনটা দিল। হাত কাঁপছিল তিস্তার।
সে কি নিজের পরিচয় দেবে? অরিত্র বলেছে তাকে অপমানিত হতে হবে, নাকি গলার স্বর গতকালের মতো হলেই রিসিভার নামিয়ে রাখবে? হ্যালো, নীলিমা সেন বলছি। ফাঁপড়ে পড়ে গেল তিস্তা। এই গলা কি? সে বুঝতে পারছিল না। হ্যালো, তিস্তার গলা থেকে শব্দ বের হয়ে এলো, হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তিস্তা, একটু বিরক্ত করছি। গতকাল কি আপনি ফোন করেছিলেন? কেন, সন্দেহ হচ্ছে? আমি করেছিলাম, এবং যা বলেছিলাম সব সত্যি। আমাকে যদি তোমরা বিরক্ত না করো তাহলে আমি আগ বাড়িয়ে কিছু করব না, কিন্তু করতে পারি। আপনি বলছেন অরিত্রর সঙ্গে? তুমি আমার অফিসে আসতে পারো। টেলিফোনের লাইন কেটে গেল। শরীর আবার গতকালের মতো ঝিমঝিম করতে লাগলো, কিন্তু আজ সামলে নিতে পারল সে। অফিস থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল তখনই। হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। মিশন রো এবং গণেশ অভিন্নুর হকার ঠসা ফুটপাত ধরে কীভাবে হেঁটেছিল রোদ মাথায় নিয়ে তা নিজেরই খেয়াল নেই। একটা পার্টিশন দেওয়া খুপড়িতে নীলিমার টেবিল, আর 5 জনের থেকে যখন আলাদা তখন পদে মর্যাদা আছে। সেখানে উপস্থিত হতে নীলিমা হাসল। তুমিই তিস্তা? বসো। তুমি বলছি বলে কিছু মনে করো না। অরিত্রর প্রথম স্ত্রীকে অবাক হয়ে দেখছিল তিস্তা। 40-এর কাছেই বয়স, প্রচণ্ড প্রসাধন, জামা সংক্ষিপ্ততম। ভদ্রমহিলাকে ঈশ্বর যে তেমন সৌন্দর্য দেননি সেটা না মানতে চাওয়ার ঘোষণা চড়া গলায় করা হয়েছে। তিস্তা বসল। বলো, টেলিফোনে কি বলেছিলে? 1 সেকেন্ড। চা খাবে? না। বেশ, হ্যাঁ। আপনাদের ডিভোর্স হয়নি? একদম না। আপনি সত্যি বলছেন? মিথ্যে বলার কোনো কারণ নেই। ডিভোর্স হলে অরিত্র কাগজ দেখাতে পারে। এটা তো জলের মতো পরিষ্কার। নীলিমা হাসল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। গতকাল অরিত্রকে জিজ্ঞাসা করেছিলে? না। জিজ্ঞাসা করলেও জবাব পেতে না। যে জবাব দিতে ওর অসুবিধে হতো সেটাও দিত না, মুখ বুজে থাকতো। অন্তত আমার সময়ে তাই দেখেছি। তিস্তা ভদ্রমহিলাকে দেখল। মানুষের কোনো স্বভাব আদৌ বদলায় না, এ কথাটা বলার প্রয়োজন মনে করল না। অরিত্র যে আবার বিয়ে করতে যাচ্ছে তা আপনি জানতেন? জেনেছিলাম। আশ্চর্য, জেনেও আপনি চুপ করেছিলেন। কি করতাম? যে লোক দুপুরবেলায় চুপি চুপি চোরের মতো সুটকেস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তাকে আমি কি বলতাম? দোহাই, এমন কাজ করো না। আপনার বিরুদ্ধে ওর কোনো মামলা শুরু হয়নি? না, সেটা করতে গেলে যে উৎসাহ থাকা দরকার তাও ওর ছিল না। বরাবর অন্যের উপর নির্ভর করেই ও চলেছে। যখন ওর চাকরি ছিল না তখন আমিই ওকে চালিয়েছি। আমাকে ওর পছন্দ হতো না, সেটা ওর প্রবলেম। আপনাদের নাকি কোনো মিল হয়নি? না, সেই কারণেই আমি ওর সন্তানের মা হতে চাইনি। আমাদের বিয়ে হয়েছে অনেক দিন। এতটা সময় চুপ করে ছিলেন কেন? আগে আমি থানায় ডায়েরি করলে অরিত্রকে ধরে নিয়ে যেত, কেস হতো, জেলও হতো। তুমি নতুন করে জীবন শুরু করতে পারতে। এখন তোমাদের সন্তানের জন্য সেসব সম্ভব নয়। এটাই আমার জয়। আপনি কি চাইছেন? আনন্দ। মানে? প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার উপর যে অন্যায় হয়েছিল এখন তার প্রতিশোধ নিতে পারি। নিচ্ছি না দয়া করি, এটাই আনন্দ। আমি আমি আপনার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, অরিত্রর মায়ের কাছে তুমি তো একবার গিয়েছিলে। হ্যাঁ, তিনি তোমাকে বরণ করে ঘরে তোলেননি কেন? পারিবারিক প্রবলেমের কথা বলেছিলেন। না, কারণ অরিত্র ছেড়ে চলে এলেও আমি এখনও পর্যন্ত ওই বাড়িতেই আছি। ওর দেখাশোনা আমিই করছি। ছেলেকে তিনি যতই স্নেহ করুন, যা কিছু যত্ন আমার কাছেই পাচ্ছেন। এই অবস্থায় তোমাকে ওই বাড়িতে যেতে বলেন কি করে? কি বলছেন আপনি? উনি সব জানতেন? না জানার তো কিছু নেই। দুহাতে মুখ ঢাকল তিস্তা। আমি বিশ্বাস করতে পারছি না উনিও আমার সঙ্গে প্রতারণা করলেন। উনি স্নেহান্দ মহিলা, আমার খাচ্ছেন, আমার পড়ছেন, আর প্রায়ই ছেলেকে দেখতে চাইছেন। আমি বলেছিলাম ছেলের কাছে যান, তা যাবেন না। আপনি সেই থেকে অরিত্রদের বাড়িতেই আছেন? হ্যাঁ। অরিত্র আপনাকে ছেড়ে যাওয়ার পরেও থাকতে পারছেন? কেন পারবো না? সে যেতে পারে, কিন্তু আমার আইডেন্টিটি তো নষ্ট হয়নি। আমি অরিত্র সেনের আইনসম্মত স্ত্রী। ওর সব কিছুর ওপর আমার অধিকার আছে। আর বুড়িটাকে দেখার জন্যও আমার থাকা দরকার ছিল। আমি অরিত্র সেনের আইনসম্মত স্ত্রী। 5টা শব্দ একটা বিশাল বর্ষার মতো বিদ্ধ করল তিস্তার হৃৎপিণ্ডকে। আমি কে? কেউ নয়, রক্ষিতা। বেআইনি বউ? অসম্ভব। তিস্তা উঠে দাঁড়ালো। আমি নিজের চোখে দেখতে চাই। কি? ও, আমাদের বাড়ি। যাও, দেখবে আমার একটা লাল ম্যাক্সি ভেতরের বারান্দায় শুকোচ্ছে। আমার একটা কথা ভাবতে অবাক লাগছে। বিয়ের আগে তুমি ওর কাছে ডিভোর্সের কাগজপত্র দেখতে চাওনি কেন? তিস্তা দাঁড়ালো না। প্রশ্নটা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। নিচে নেমেই সে ট্যাক্সি নিল। শেষ সত্যিটা নিজের চোখে দেখতে চায় আজ। কেন দেখতে চায়নি সেদিন কাগজপত্র? অরিত্রও চায়নি তার কাছে সুমিতের সঙ্গে বিচ্ছেদের প্রমাণপত্র দেখতে।
কে চায়? বিশ্বাসটাকে প্রথম দিনেই মেরে ফেলে যন্ত্রের জীবন কাটাতে পারে কজন? দরজার কড়া নাড়ল তিস্তা। তৃতীয়বারে সাড়া এলো। দরজা খুললেন অরিত্রর মা। প্রথমে বোধহয় চিনতে অসুবিধা হচ্ছিল, কিন্তু চিনতে পারা মাত্র উনি উচ্ছ্বসিত হলেন। এসো মা, এসো, কতদিন পরে তোমায় দেখলাম। নিজেকে কোনো মতো সংযত করে তিস্তা জিজ্ঞাসা করলো, কেমন আছেন? আর থাকা, ট্রেনে উঠে বসে আছি, কিন্তু ট্রেন ছাড়ছে না। দিনরাত ডাকছি ঠাকুর নিয়ে যাও। তিনি তো কালা, শুনবেন কেন? ছেলে কেমন আছে? তিস্তাকে ভেতরে ঢুকিয়ে বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে খারাপ থাকবে কেন? তোমার হাতে পড়েছে, আমি তখনই জানি তুমি ওকে অযত্ন করবে না। আগের বউ তো শাকচুনি, উঠতে বসতে কথা শোনাতো গো। বৃদ্ধার হঠাৎ খেয়াল হলো, তা এদিকে এসেছিলে বুঝিয়ে, তাই দেখা করে গেলে। ভালোই করেছো। দুপুরবেলায় আমি একাই থাকি, সময় কাটতে চায় না। অন্য সময় কে থাকে? কেন? খোকার বড় বউ। তিস্তা শক্ত হয়ে গেল। আর কিছু জানার নেই, বলার নেই। বৃদ্ধা বলে চললেন, সে তো এ বাড়ি থেকে কোথাও যায়নি, সংসার তো তার টাকাই চলছে। মুখ করে খুব, শাকচুন্নি বলি আর যাই বলি, খরচাপাতি তো সেই করে। তা তোমার মনে নেই, খোকা তোমাকে এখানে এনেছিল এক দুপুরে, আমি বলে দিয়েছিলাম তোমাদের এ বাড়িতে থাকা চলবে না, মনে নেই? বলেছিলেন, কিন্তু অজুহাতটা ছিল আপনার কনজারভেটিভ, তাই। আর কিভাবে বলবো বাপু, সতী নিয়ে ঘর করবে কেন বলা কি ঠিক? আপনি জানতেন আমরা বিয়ে করব? জানতাম তো। খোকা আমাকে বলে গিয়েছিল, আমি বলেছিলাম যাতে তুই সুখ পাস তাই কর। এই বউ তোকে সুখ দেবে না, তা বুঝে গিয়েছি। আপনি জানতেন না আপনার খোকা ডিভোর্স করেনি? ও মা, তা কেন করবে? ডিভোর্স মানে তো ছাড়াছাড়ি, আইন থেকে করিয়ে দেবে। তাহলে বড় বউ এখানে থাকবে কি করে? ডিভোর্স না করেই আমাকে বিয়ে করছে, তাও জানতেন? হ্যাঁ। আমি তোমার কথা বুঝতে পারছি না বাপু। আপনি সত্যিই বুঝতে পারছেন না? না। পুরুষ মানুষ যদি দুটো বিয়ে করে তাহলে অন্যায় কি? বৃদ্ধা মাথা নাড়লেন। আমার ঠাকুরদার দুটো বিয়ে হয়েছিল, আমার বাবাও 2 বিয়ে করেছিলেন। আপনি জানেন না, হিন্দু বিবাহ বিল পাশ হবার পর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ আইনসম্মতভাবে না করে দ্বিতীয়বার বিয়ে করা যায় না? তাই নাকি? ও মা, না না, ভুল বলছো। ওই যে সিনেমার নায়ক কি যেন ধর্মেন্দ্র, সে তো বউ বাচ্চা থাকা সত্ত্বেও হেমা মালিনী বিয়ে করেছে। এই বিয়ে তো সবাই মানছে, ছেলেপুলেও তো হয়েছে বলে শুনেছি। কি যে বলো, আসলে তোমাদের মধ্যে ভাব থাকলেই হলো, পাড়ার কে কি বলছে বয়েই গেল। এসব কথা আবার বড় বৌমার সামনে বলা যাবে না। চা খাবে? নোনা চন্দনপুকুরে আজকাল সন্ধ্যে থেকেই ঝুপ করে রাত নেমে যায় না। কোথাও কোথাও নিত্য মাইক বাজে, আর তার সুর কানের পর্দায় ক্রমাগত আঘাত করে যায়। অন্ধকার ঘরে চুপচাপ বিছানায় চিত হয়ে পড়ে থাকা তিস্তা আবিষ্কার করলো সেই মাইকগুলোও স্তব্ধ হয়ে গিয়েছে। ঘুম নেই। দুটো চোখ আজ একদম খটখটে শুকনো, নিঃশ্বাসের কষ্ট ছাড়া অন্য কোনো অনুভূতি নেই। একদিন না একটা জীবন কি অদ্ভুতভাবে কেটে গেল। এখন শুধু অরিত্রর ফেরার জন্য অপেক্ষা করা। রাত বাড়ছে। অন্ধকারে ঘড়ির কাঁটা দেখল সে 12টা 10। খুটখাট শব্দ এলো কানে। তালা খোলা আছে। এটা কোনো চোর করতে পারে, করুক। তিস্তা একটুও নড়ল না। আলো জ্বলল বসার ঘরে। এ ঘরে পায়ের শব্দ। একটু থমকালো, তারপর নীল আলোটা জ্বলে উঠল। তিস্তা মুখ ফেরালো। অরিত্র অবাক হলো। তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। ঘুমাওনি? তোমার সঙ্গে কথা বলবো অরিত্র। হ্যাঁ বলো। অরিত্র এক পা এগোতে গিয়েই থমকে দাঁড়ালো। তুমি নীলিমাকে ডিভোর্স করেছিলে? নিঃশ্বাস ফেলল অরিত্র, তারপর হেরে যাওয়া গলায় বলল, পারিনি। পারোনি? চিৎকার করে উঠল তিস্তা। তুমি আমাকে মিথ্যে বলেছিলে? অরিত্র চুপ করে দাঁড়িয়েছিল। উত্তেজিত তিস্তা ছুটে গিয়ে ওর জামা আঁকড়ে ধরল। চুপ করে থাকলে আমি ছাড়বো না। তুমি আজ আমায় কোথায় এনে দাঁড় করিয়েছো বলো, কেন মিথ্যে বলেছিলে? চিট। অরিত্র নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। তিস্তা আরও ক্ষেপে গেল। বোবার মতো দাঁড়িয়ে থেকো না, এটা তোমার পুরনো কায়দা। এ কায়দা আর আমি মানব না। বলো, কেন আমাকে চিট করেছো? আমি তোমাকে ঠকাতে চাইনি। গায়ের সমস্ত জোর একসঙ্গে করে ঠেলে দিল তিস্তা অরিত্রকে। ছিটকে পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলাতে পারল অরিত্র, কিন্তু আলমারির কোনোই ঠুকে যাওয়ায় সে খুব ব্যথা পেল। অন্য হাতে জায়গাটাকে আঁকড়ে ধরে অরিত্র সোজা হলো। তোমার সঙ্গে আলাপের সময় আমি জানতাম নীলিমা ডিভোর্স মামলায় কন্টেস্ট করবে না। শেষ পর্যন্ত সেটা করলো। কাগজপত্র দেখতে চাইলে দেখাতে পারি। ও বলেছিল ডিভোর্স দেবে না বটে, কিন্তু আমি যেখানে ইচ্ছে গিয়ে থাকতে পারি। ও আমাদের বাড়িতেই থাকবে, যাকে খুশি তাকে বিয়ে করতে পারি, ও কোনো আপত্তি করবে না। সেই সময় তুমি বিয়ের কথা বলেছিলে। আমি অনেক ভেবেছি। সত্যি কথা বললে তুমি আমায় কখনোই বিয়ে করতে না। নীলিমার সঙ্গে আমার শারীরিক বা মানসিক কোনো সম্পর্ক ছিল না। আমার দ্বিতীয় বিবাহতে ওর কোনো আপত্তি নেই।
তাই আমি তোমাকে হারাতে চাইলাম না। আমি ছোট্ট মিথ্যে কথা বলেছিলাম। ছোট্ট মিথ্যে? বাহ, 1 চামচ সায়োনাইড। তুমি একটু বেশি উত্তেজিত হচ্ছ। মানে? হোয়াট ডু ইউ মিন? বিস্ময় ছিটকে বের হলো তিস্তার গলায়। নীলিমার সঙ্গে আমার আইনসম্মত ডিভোর্স হয়নি এই কথা ঠিক, কিন্তু ডিভোর্সের বাকি কি আছে? আমাদের মনের কোনো সংযোগ নেই, আমরা কেউ পরস্পরের জন্য ভাবি না। যেহেতু সে ওই বাড়িতে আছে তাই আমি মায়ের সঙ্গে সেখানে গিয়ে দেখা করি না। মায়ের সঙ্গে দেখা হয় অন্য আত্মীয়র বাড়িতে। তিনি কখনোই ওই বাড়ি ছেড়ে আসবেন না। তোমার কাছে এগুলোর কোনো মূল্য নেই? ছিল, ছিল, এখন নেই? না, তুমি যদি নিজে থেকে স্বীকার করতে, বলতে মিথ্যে বলেছ, কষ্ট হলেও আমার ভালো লাগতো। এখন তোমার নীলিমা আমাকে খাঁচায় পুরে লোহার শিক দিয়ে খোঁচাচ্ছে, এই সময় তুমি স্বীকার করলে আমার কি এসে যায়? নীলিমা তোমাকে শাসিয়েছে? কেন? কি করবে? বউকে ধরে মারবে? ও আমায় কথা দিয়েছিল এরকম করবে না। কথা দিয়েছিল? নীলিমা তোমার সব খবর রাখে। তোমার মাতৃদেবী একবার ওর দিকে, একবার। আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার মা কি করে বিয়ের আগে এত বড় সত্যিটা আমার কাছে চেপে গেলেন। কি লাভ হলো তার? ছি! হঠাৎই কান্নাটা এলো। চেষ্টা করতে লাগলো তিস্তাকে সেটাকে লুকিয়ে রাখতে। না, সে কাঁদবে না, কিছুতেই না। টেক ইট ইজি তিস্তা, আমি তো বদলাইনি। আমাদের সম্পর্ক তো মিথ্যে নয়। ভুলে যাও টেলিফোনটার কথা। তুমি যদি চাও তাহলে আমি নীলিমার কাছে গিয়ে বলতে পারি ও যেন প্রতিশ্রুতি মনে রাখে। না, নেভার। কারো করুণাকে আমি ঘেন্না করি। উপুর হয়ে শুয়ে পড়ল তিস্তা। বুকের ভেতর লক্ষ চিতার শব্দ করে পুড়ে যাচ্ছে। পৃথিবীর কোথাও বিশ্বাসের জমি নেই। একা ভাবতে ভাবতে ক্রমশ পাগলের মতো মনে হচ্ছে নিজেকে। দাঁড়াতে গেলেই মাথা ঘুরে যাচ্ছিল। নিঃশ্বাস ভারী, যেন একটা লোহার বল গলার নিচে ঝুলছে। সকালে বাথরুম থেকে ঘুরে এসে তিস্তা আবার বিছানায় পড়েছিল। তার মাথা যেন কাজ করছিল না। আজ অরিত্র তাড়াতাড়ি উঠেছে, হয়তো ঘুমায়নি রাত্রে, কিন্তু সকাল হতেই সে কোনো রকমে চা তৈরি করে তিস্তার জন্য 1 কাপ এনেছে। তিস্তা তাকিয়ে দেখেছে, কিন্তু স্পর্শ করেনি। আজ অফিসে যাওয়ার প্রশ্নই নেই। দুটো মানুষ দুঘরে চুপচাপ বসেছিল। এই সময় তিস্তার বাবা হঠাৎ এলেন। আজকাল বয়সের কারণে খুব কম বের হন ভদ্রলোক। নাতনির জন্য যা কিছু ছোটাছুটি। অরিত্র দরজা খুলে দিয়েছিল। ভদ্রলোক স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করেছিলেন, কি হে, তোমাদের খবরাখবর কি? অরিত্র জবাব দেয়নি, মাথা নিচু করেছিল। সেটা লক্ষ্য না করে ভদ্রলোক ভেতরের ঘরের দরজায় পৌঁছে মেয়েকে দেখতে পেলেন। এ কি রে, তৈরি হোসনি? বেরোবি না? তিস্তা অপলক তাকিয়ে রইল। তিস্তার বাবা এগিয়ে এলেন। কি হয়েছে, শরীর খারাপ না কি? তিস্তা খুব নিচু গলায় বলল, বাবা, হ্যাঁ, দেখি জ্বর এসেছে কিনা। কপালে হাত রাখলেন তিনি। একটু গরম লাগছে বটে, তবে এখনও আসেনি। চোখ মুখ বসে গেছে, রাত্রে ঘুমাসনি? বাবা বসো, তিস্তা স্পষ্ট বলল। ভদ্রলোক বেশ অবাক। বিছানার পাশে রাখা চেয়ারটায় ধীরে ধীরে তিনি বসলেন। তিস্তা বলল, অনেকদিন আগে একবার আমার জন্ডিস হয়েছিল। আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যখন প্রায় ভালো হয়ে উঠেছিলাম তখন তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে। আমি সেদিন জবাব দিতে পারিনি, বলেছিলাম পরে দিব। তুমি আমাকে কি জিজ্ঞাসা করেছিলে মনে আছে বাবা? ভদ্রলোক চুপচাপ মেয়েকে দেখেছিলেন, এবার মাথা নেড়ে না বললেন। আমাকে জিজ্ঞাসা করেছিলে যে শিক্ষায় আমি বড় হয়েছিলাম তাতে কি করে অমন করেছিলাম। বাবা, আমি এখনও বুঝতে পারি না কেন ভুল হয়, কেন আমি পুরুষ মানুষের কাছে বারবার প্রতারিত হই। একজন পুরুষ যখন স্বামী বা প্রেমিক তখন সে যেরকম বাবা হলে সে পাল্টে যায় কি? বাবা, তুমি তো পুরুষ মানুষ, তুমি কেন কোনো নারীকে কি প্রতারণা করেছো? ভদ্রলোক অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন। তিস্তা চোখ সরাচ্ছে না, যেন এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ওইভাবে অপেক্ষা করবে। বাবা বললেন, মানুষের ধর্ম হলো নিজের সপক্ষে কথা বলা। আমাকে যে সবচেয়ে বেশি দিন ধরে জানে তাকে জিজ্ঞাসা কর। তুমি মায়ের কথা বলছো? এছাড়া আর কে আছে? কিন্তু মায়ের সঙ্গে তোমার অনেক অমিল। ওই তো সত্যি কথা বলতে পারবে। বাবা, আমি বুঝতে পারি না কি হয়েছে তোর। বাবা, তুমি আমার পাশে বসো, এইখানে। হাত বাড়ালো তিস্তা। তিস্তার বাবা বিছানায় উঠে বসে মেয়ের মাথায় হাত রাখলেন। কি হয়েছে মা? বাবা, আমি আবার ঠকে গেলাম। ঠকে গেলি? হ্যাঁ, আমার কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই। আমি আমি জাস্ট রক্ষিতা। কি বলছিস তুই? চিৎকার করে উঠলেন বৃদ্ধ। হ্যাঁ বাবা, অরিত্রর আগের বিয়ে এখনও আইনসম্মত। ওদের ডিভোর্স হয়নি। মাই গড, ও তাহলে বিয়ে করলো কি করে? আমি জানি না, কিচ্ছু জানি না। আমার কথা ভাবি না, টিয়ার কি হবে? আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, অরিত্র, অরিত্র, বৃদ্ধ ডাকলেন। অরিত্র ঘরে এলো, মুখ গম্ভীর। বৃদ্ধ বললেন, ও কি বলছে? হ্যাঁ বাবা, ঠিকই,
কিন্তু তিস্তা একটু বেশি আপসেট হয়ে পড়েছে। তুমি কি বলছো? আসলে আমি সত্যি কথাটা বলতে পারিনি, কারণ ওকে হারাতে যাইনি। সেদিন ওকে যেমন ভালোবাসতাম আজও তেমনই ভালোবাসি। আমার আগের বিয়ে বাতিল হলো কি হলো না তাতে কি যায় আসে? স্বামী হিসেবে আমি তিস্তার পাশে আছি আন্তরিকভাবে। আর আর রিস্ক তো আমারই বেশি। মানে আমার বিরুদ্ধে নালিশ পেলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, এটা আমার অজানা ছিল না। তবু কেন এমন ঝুঁকি নিয়েছিলাম তা তিস্তাকে ভাবতে বলছি। তোমার লোভের জন্য মিথ্যে বলেছো তুমি। সেদিন ভেবেছিলে নীলিমা কথা রাখবে, কখনো বিরক্ত করবে না, তুমি গায়ে হাওয়া লাগাতে পারবে। হ্যাঁ, এখন এমন ব্যাখ্যা করা যায়। তিস্তার বাবা মাথা নাড়লেন। কি অন্যায় করেছো ভাবো। এই বিয়ে যদি আইনের স্বীকৃতি না পায় তো টিয়ার কি হবে? আমি বুঝতে পারছি না। আমি মরে যাইনি, টিয়ার সঙ্গে আছি এবং থাকবো। ওর বাবা বেঁচে থাকতে কেন আপনারা এসব ভাবছেন? অরিত্র গলা তুলল। বাবা ঠিকই বলেছেন। নীলিমাকে ডিভোর্স না করলে আমি আর তোমার সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না। নীলিমা সেটা দিতে রাজি হয়নি। আমি জানি না, যেমন করে হোক রাজি করাও। তারপর আমরা আবার বিয়ে করতে পারি টিয়ার জন্যে। যদি তোমার পরিকল্পনা মতো সব ঠিকঠাক করতেও পারি, তবু তাতে একটা অসঙ্গতি থেকে যাচ্ছে নাকি? তিস্তার বাবা বললেন, তিস্তা তো ঠিকই বলছে। না, ঠিক বলছে না। আমাদের বিয়ের সময় টিয়ার বয়স কত হবে? তিস্তা মাথা চাপড়ালো। ওহ ভগবান! অরিত্র বলল, তাছাড়া ডিভোর্স পেতে সময় লাগবে। নীলিমা কন্টেস্ট না করলেও, যেমন ছিল তেমনই থাকলেও। না, তিস্তা চেঁচিয়ে উঠল, তেমন থাকবে না। আমি তোমার রক্ষিতা নই অরিত্র। বাবা, তুমি একজন লয়ারের খবর না, আমি দেখা করব। বাবা উঠে দাঁড়ালেন। তোর কি পুলিশের কাছে যাওয়ার ইচ্ছে আছে? লয়ার যা বলবেন তুই কি আমার সঙ্গে যাবি? এখন না। কেন? টিয়ার দিকে তাকাতে পারবো না। তুই বিকেল 4টের সময় ব্যারাকপুর স্টেশনে আয়, আমি দেখছি। বৃদ্ধ বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই অরিত্র তার সামনে গিয়ে দাঁড়ালো। বাহ, আপনি মেয়েকে শেষ পর্যন্ত এই বোঝালেন? বৃদ্ধ সোজা হয়ে দাঁড়ালেন। দেখো অরিত্র, আমি পুরনো দিনের মানুষ, কিন্তু আমি বিশ্বাস করি না কোনো মেয়ে কোনো ছেলের থেকে একটুও কম। আমার মেয়েকে যেভাবে বড় করেছিলাম তাতেও সে দুবার ভুল করলো। তুমি ওকে প্রতারণা করে যে অবস্থায় নিয়ে গিয়েছো তাতে এখন আর কিছু বলার মুখ নেই। তিস্তার উচিত থানায় গিয়ে তোমার নামে ডায়েরি করা, কিন্তু টিয়ার কথা ভাবতে হচ্ছে আমাদের। অরিত্র বলল, আমি সব বুঝতে পারছি। আপনারা আমাকে সময় দেবেন না? সময় কেন? আমি এখন অনেক বছর নীলিমার সঙ্গে থাকিনি। এইটাই ডিভোর্স পেতে আমাকে সাহায্য করবে। আমাকে এটা করতে দিন। আশ্চর্য, তোমার প্রথম স্ত্রী সেটা তো দিতে চান না, আর চাইবেন কেন? সেটা আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, তুমি তোমার মতো দেখো, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তবে তিস্তারও জানা দরকার সে কোথায় দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মেয়ের দিকে ঘুরে দাঁড়ালেন। আমি তোর জন্য ব্যারাকপুর স্টেশনে অপেক্ষা করবো মা। অরিত্র ওকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসে বলল, ভদ্রলোকে এসব কথা নাই বললেই চলতো না? এটা আমার ব্যাপার। তিস্তা বলল, আমাকে বিরক্ত করো না। বাড়িতে রান্না হবে না? তিস্তা জবাব দিল, না। অরিত্র চেষ্টা করলো কাজের মেয়েটিকে দিয়ে কিছু খাবার তৈরি করিয়ে নিতে। তারপর রোজকার মতো সে ঠিকঠাক অফিসে বেরিয়ে গেল। এত বড় একটা ঝড় বয়ে গেল, অথচ ওর জীবনযাপনে কোনো পরিবর্তন নেই। তিস্তার মনে হচ্ছিল সে যে কত বড় বোকা তা অরিত্র তাকে বুঝিয়ে দিচ্ছে। গতকাল সকালেও অরিত্র ছিল তার স্বামী। এই মুহূর্তে আর সেই সম্পর্কটাকে মানতে পারছে না। কেন? শুধু বিয়েটা বাতিল হয়ে গেল বলে? না নীলিমার দর্পভরা কথাগুলোর জন্যে? ওর করুণায় তাকে থাকতে হবে এখন থেকে? কি করতে পারে নীলিমা? 5 জনকে বিজ্ঞাপন দিয়ে বলবে তাদের বিয়ে অবৈধ? বলুক। বিয়ের সার্টিফিকেটটা তো ছেড়ে ফেলতে পারবে না। ওই মুহূর্তে যেটা সত্যিভাবে গ্রহণ করেছিল সেটা তো সারা জীবনের সত্যি। ব্যারাকপুর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাবা জিজ্ঞাসা করেছিলেন, তুই যেতে পারবি তো? শরীর কেমন লাগছে? ঠিক আছে, গম্ভীর গলায় জবাব দিয়েছিল সে। আর তার 1 ঘন্টা বাদে দমদমের এক লয়ারের চেম্বারে বসে তিস্তা চোখ বন্ধ করলো স্বস্তিতে। সত্যব্রতবাবু বলেছিলেন, এখন আইন পাল্টে গেছে। আপনার মেয়ে আর কোনো অবস্থাতেই জারজ সন্তান নয়। নার্সিংহোমের সার্টিফিকেটে তার বাবার নাম আছে। এই নামটা আপনাদের ম্যারেজ সার্টিফিকেটে পাওয়া যাবে। সুতরাং ওর জন্ম আইনসম্মত। যদি বিয়েটা নাও হতো, তবু পিতৃত্ব প্রমাণ করতে পারলে আজকাল যে কোনো সন্তান লিগ্যাল রাইট পেতে বাধ্য। মিসেস সেন, আপনার মেয়ে অবৈধ সন্তান নয়। তিস্তার বাবা বললেন, অনেক উপকার করলেন কথাটা বলে, কিন্তু আমার মেয়ের কি হবে? সত্যব্রত বাবু বললেন, 3টে পদ আছে। 1, আপনি পুলিশকে জানাতে পারেন। প্রবঞ্চনা ও দ্বিতীয় অবৈধ বিয়ের জন্যে ওর জেল হতে পারে, কিন্তু তাতে কিছু লাভ হচ্ছে না। দ্বিতীয় পদটা হলো, মিস্টার সেন তার আগের স্ত্রীকে যে কোনোভাবে ডিভোর্স করুন। এটা উনি পারবেন না। করতে গেলে তাকেই জেলে যেতে হবে।
তৃতীয় পথটাই সহজ। আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে কোর্টের কাছে আবেদন করুন বিবাহ বিচ্ছেদের। যৌথ আবেদন করলে ওই বিয়ে বাতিল হতে পারে। তারপর মিস্টার সেন আগের স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা আনুন, তখন তিনি মুক্ত। তার বিরুদ্ধে আর কেস টিকবে না। ইতিমধ্যে অনেক বছর আলাদাও থেকেছেন। ডিভোর্স পেলে তিনি আবার আপনাকে বিয়ে করতে পারেন। আপনাদের বিয়েটাকে বাতিল করতে আর একটা পদ আছে। সাধারণত সই করা বিয়েতে সবসময় প্রত্যেকটা নিয়ম ঠিকঠাক মানা হয় না। নোটিশের সময় কম থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেই রকম একটা কারণ দেখিয়ে বিয়েটা বাতিল করলে মিস্টার সেনের প্রথম স্ত্রী কোনো অভিযোগই আনতে পারবেন না। তবে এসব করার আগে একটা দলিলে ভদ্রলোককে সই করতে হবে তিনি এখনই লিখিতভাবে নিজের মেয়ের নামে তার যাবতীয় সম্পত্তির অর্ধেক লিখে দেবেন। উনি রাজি হবেন? তিস্তার বাবা বললেন, মনে হয় আপত্তি করবেন না। তাহলে আমি কাগজপত্র তৈরি করে রাখবো। আপনি 3 দিন পরে ওকে এখানে নিয়ে এসে সই সাবুত করে যাবেন। তিস্তা জিজ্ঞাসা করলো, আমরা আলাদা থাকতে পারি? অবশ্যই, মিউচুয়াল হলেও আপনার আলাদা থাকা দরকার। আমার কোনো স্বীকৃতি নেই না? কে বলেছে নেই? বিয়ের সার্টিফিকেট আপনার কাছে আছে। ওই বিয়ে আইনসঙ্গত বলেই আপনি জানেন। ডিভোর্সটা হবে, সেটাও আপনার স্বীকৃতি। আর কি চাই? ফিরে আসার সময় তিস্তার বাবা বললেন, তাহলে শ্যামনগরে চল। আজ নয়। কেন? আজ ওর সঙ্গে কথা বলবো। বৃদ্ধ আর কথা বাড়াননি। শুধু অপমান বোধ ছাড়া অন্য কোনো অনুভূতি নেই। বুকের ভেতর ভার হয়ে আছে সেই অনুভূতি। নিজেকে নষ্ট করতে, ছিবড়ে করে দিতে যে ইচ্ছেটা প্রবল হচ্ছিল সেটা যেন নিস্তেজ। রাত গভীর হলে অরিত্র ফিরল। ঘরে ঢুকে সে জিজ্ঞাসা করলো, কি হলো? তিস্তা যা শুনেছে বলে গেল। অরিত্র বলল, বেশ, তাই হবে। তুমি বেঁচে যাবে। আমাদের বিয়েটা বাতিল হয়ে গেলে আমি অথবা নীলিমা আর তোমাকে বিপদে ফেলতে পারবো না। হয়তো, কিন্তু এর ফলে আমি নীলিমার কাছ থেকে মুক্তি পাবো। তারপর আমি সিনসিয়ারলি যা চাই, তোমার সঙ্গে সম্পর্কটাকে আইনসঙ্গত করে নেব। টিয়াকে ছেড়ে থাকতে আমি পারবো না। তুমি কি এই বাড়ি রাখবে? কেন? আমি কাল শ্যামনগরে চলে যাব। ও না, আমার পক্ষে একা থাকা সম্ভব না এখানে। কোথায় থাকবে জানিয়ে দিও। আমি তো শ্যামনগরে যাবই। না না মানে? যতদিন তুমি নীলিমার কাছ থেকে মুক্তি না পাচ্ছ ততদিন ওখানে যাবে না। সে কি, টিয়াকে দেখতে পাবো না? না, এতে তো সময় লাগবে। লাগুক, তোমাকে অপেক্ষা করতে হবে। তিস্তা হাসলো। অনেকক্ষণ পরে হাসি এলো। তুমি তো টিয়ার জন্মানোর খবরে খুশি হওনি? ওটা একটা সাময়িক প্রতিক্রিয়া। জানি না, তোমাকে যোগ্য হতে হবে। রাত আরও বাড়ল। অরিত্র আজ পাশের ঘরে। হঠাৎ তিস্তার কথা মনে এলো। টিয়ার শরীরে আসার পর থেকে অরিত্র যে আচরণ করেছে, যে শীতলতা দেখিয়েছে, সেটা কি ওর অপরাধ বোধ থেকে তৈরি হয়েছিল? ও কি ভেবেছিল সেই সন্তান জারজ হবে? নিজেকে গুটিয়ে নেবার তো অন্য কোনো কারণ নেই। তিস্তার মনে হচ্ছিল অরিত্র তাকে দুবার প্রবঞ্চনা করেছে। আজ চোখে ঘুম নেই, কিন্তু অদ্ভুত এক স্বপ্নের ঘোরাফেরা আছে চোখে। তারা আলাদা হলো। অরিত্র আর তার কেউ নয়। অরিত্র নীলিমার বিরুদ্ধে মামলা করলো। ধরা যাক জিতেও গেল। তারপর একদিন এলো তার কাছে ফিরে বিবাহের প্রস্তাব নিয়ে। সেই দিনটার জন্য অপেক্ষা করবে সে। এখন প্রতিদিনের বেঁচে থাকা সেই মুহূর্তের জন্যে। খুব স্পষ্ট গলায় সে জবাব দেবে, না, আর নয়। সারা শরীরে না শব্দটিকে নীরবে বহন করতে লাগলো তিস্তা। শুধু নির্দিষ্ট সময়ে সেটি ছুঁড়ে দিলে যে বিস্ফোরণ হবে, তার নাম পুনর্জন্ম। শ্যামনগর থেকে শিয়ালদার কত দূর? রানাঘাট, কল্যাণী কিংবা নৈহাটি ধরলে হুশ করে চলে আসা। কিন্তু ট্রেনগুলো যখন প্ল্যাটফর্মে এসে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ায়, তখন প্রায়ই এক অদ্ভুত হতাশায় আক্রান্ত হয় তিস্তা। মানুষে ঠাসাঠাসি কামরাগুলোয় কোথাও এক চিলতে ফাঁক নেই। প্ল্যাটফর্মের ঠিক যে জায়গায় লেডিস কামরা এসে দাঁড়াবে সেটাও এখন জানা। নৈহাটি লোকাল ছাড়া সেটার অবস্থা একই রকম। প্রথম ট্রেন ছেড়ে দিত সে, পরেরটার জন্য অপেক্ষা করতে বাধ্য হয়ে। ফলে অফিসে পৌঁছাতে যথেষ্ট দেরিতে কথা শুনতে হতো। আর তা থেকেই মরিয়া ভাবটা মনে এলো। আপাত চোখে যেখানে তিলমাত্র জায়গা নেই সেদিকেই ছুটে যাওয়া। কোনো মতে হাতল আঁকড়ে ধরলে জমাট ভিড় তাকে গিলে নেবেই। শারীরিক সংঘর্ষের জন্য যে সংকোচ এতদিন ছিল, প্রয়োজনের চাপে তা ওই মুহূর্তে উধাও। যাতায়াত ঠিক সময়ে করে হলে তোমাকে লড়াই করে যেতে হবে। আর সেই ঠাস মানুষের দঙ্গলে দাঁড়িয়ে এক ফোঁটা বাতাসের জন্যে সবাই যখন আকুলি বিকুলি করে, তখন তিস্তার মনে হয় ঈশ্বর মানুষের সহ্য শক্তির কাছে নিজেই পরাজিত হয়েছেন। শিয়ালদায় নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটে যাওয়া মানুষের মধ্যে যেন সাঁতরাতে তিস্তাকে সার্কুলার রোডে পৌঁছে ট্রাম কিংবা বাসের প্রতীক্ষায় থাকতে হয়, যেটা তাকে অফিসে পৌঁছে দেবে। গলদঘর্ম হয়ে যখন অফিসের চেয়ারটায় সে বসতে পারে, তখন নিজেকে ছিবড়ে মনে হয়। শরীর এমন কাভিল যে মনের কোনো কষ্টই আর তীব্র হয় না। মাঝেই মনে হয় যে সমস্ত শ্রমজীবী মানুষের পেটের খিদে মেটাতে দিনরাত পরিশ্রম করতে বাধ্য হয়, তাদের মানসিক যন্ত্রণা অনেক কম।
হয়তো দেখা যাবে তারা হৃদরোগে আক্রান্ত কদাচিৎ হয়। প্রাথমিক ঝিমুনি কাটিয়ে কাজে ডুবে যেতে হয় তিস্তাকে। প্রতি মুহূর্তে মানুষ আসছে তাদের কাজে। এইসব মানুষেরা কদিনের জন্য কলকাতা থেকে পালাতে চায়। বকখালি, পারমাদান থেকে হলং, দার্জিলিং একটু জায়গা করে দিলেই যেন মুক্তির আনন্দ। প্রতিদিন এমন বেড়াতে উন্মুখ মানুষগুলোর দিকে তাকিয়ে মাঝে মাঝে তারও মনে হয় কোথাও গেলে হতো। আর এমনটা মনে এলেই কষ্ট। তার পক্ষে আর কোথাও যাওয়া সম্ভব নয়। গত হেমন্তে বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। অনেক চেষ্টায় তাকে এখন ঘরের মধ্যে লাঠি হাতে হাঁটানো সম্ভব হয়েছে। টিয়া এবার 3-এ পড়বে। ওর জন্য স্কুলের ব্যবস্থা করে রেখেছে মা। আর এদের সঙ্গে জড়িয়ে তাকে বেঁচে থাকতে হবে। যতই মনে হোক এভাবে উদ্দেশ্যহীন বেঁচে কী লাভ, তবু এর থেকে পরিত্রাণও নেই। উদ্দেশ্যহীন শব্দটিতে প্রবল আপত্তি আছে মায়ের। টিয়াকে পৃথিবীতে নিয়ে আসার পর তিস্তা যে দায়িত্ব বেড়েছে তাতে জীবন উদ্দেশ্যহীন বলা আর ঠিক নয়। টিয়াকে মানুষ করাটাই এখন অন্যতম উদ্দেশ্য হতে পারে। কেন? মাঝে মধ্যে প্রশ্নটা চলে আসে তিস্তার, কেন টিয়াকে মানুষ করার দায়িত্ব শুধু তাকে বহন করতে হবে? পৃথিবীর আদিকাল থেকে পুরুষেরা এই দায়িত্ব নারীদের উপর ছেড়ে দিয়ে যেন ধন্য করেছে। মা এবং সন্তান নামক সম্পর্কটিকে আরও সেন্টিমেন্টাল করে সেই দায়িত্ববোধকে গভীরতর হতে সাহায্য করেছে। এইসবই পুরুষেরা করেছে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার জন্যে। টিয়ার দিকে তাকালে মাঝে মাঝেই একটা অস্বস্তি হয় তার। বড় হয়ে এই মেয়েও তার সঙ্গে ওর বাবার মতো মিথ্যাচার করবে না তো? হামাগুড়ি টলটলে পায়ে হাঁটার পর্বগুলো পেরিয়ে এসেছে টিয়া। তার দিদিমা তাকে বুঝিয়েছে বাবা অনেক দূর দেশে গিয়েছে। ওইটুকুনি মেয়ে বাবার ছবি দেখে আজকাল গাল ফোলায়। অভিমান মেয়েরা জন্ম মাত্র আয়ত্ত করে ফেলে বোধ হয়। অরিত্র এই সময় বেশ কয়েকবার টেলিফোন করেছে তিস্তাকে। টিয়ার খবর জানতে চেয়েছে। তিস্তা একেবারে নিষ্প্রভ গলায় যতটুকু বলার ততটুকুই বলেছে। অরিত্র শ্যামনগরে যেতে চাইলে সে স্পষ্ট নিষেধ করেছে। মেয়েকে দেখার জন্য অরিত্র যতই ছটফট করুক তিস্তা এখন অনুমতি দিতে পারে না। তিস্তার বাবার শরীরের অবস্থার জন্য দায়ী যে তাকে ওই বাড়িতে সে ঢুকতে দেবে কেমন করে? তাছাড়া যতক্ষণ অরিত্র নীলিমার কাছ থেকে ডিভোর্স না পাচ্ছে ততক্ষণ টিয়ার সঙ্গে দেখা করার কোনো অধিকার পাবে না। এসব চাপ নিয়েই বেঁচে থাকা। অরিত্র এখন কোথায় থাকে সে খবরও তার জানা নেই। নীলিমা তাকে ডিভোর্স দিতে সম্মত হয়েছে এমন একটা কথা একবার ফোনে বলেছিল। খবরটা সত্যি কি না তাও জানা নেই। আজকাল কোনো কিছুকেই সহজভাবে নিতে অস্বস্তি হয়। অরিত্র বলেছে নীলিমা ডিভোর্স দিতে পারে যদি সে একটা বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয়। টাকাটা জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে অরিত্র, কিন্তু যে করে হোক জোগাড় সে করবেই। কতদিনে করবে, কিভাবে করবে তা জানতে চায়নি তিস্তা। হয়তো এই জীবনে নয়, হয়তো ওই মুক্তিপ্রাপ্ত জীবন অরিত্র নষ্ট করবে না। এখন তো আর জেলে যাওয়ার ভয় নেই। মুক্ত তো তিস্তাও, সমস্ত বন্ধন থেকে মুক্ত। 18 বছরে যে প্রেমের আবেগ তাকে দিশেহারা করেছিল জীবন তার অন্য চেহারা দিল। এখন পেছন দিকে তাকালে শুধুই হতাশা, নিঃশ্বাস ভারী হয়ে আসা। জীবনের শুরুতে যে সব স্বপ্ন চোখে থাকে, যে পদ্ধতিতে নিজেকে গড়ে তোলার সময় ভবিষ্যতের ছবি চোখে আঁকা হয়, তার সঙ্গে যাপিত হওয়া জীবনের কোনো মিল নেই। তবু একদিন হঠাৎ ঘুম ভাঙা ভোরে ছাদে উঠে পাতলা হয়ে আসা অন্ধকারে গঙ্গার দিকে তাকিয়ে তিস্তার ভালো লাগা বোধটা ফিরে আসে। হঠাৎ মাঝরাত্রির টিভিতে পথের পাঁচালী দেখতে দেখতে মনের সুর জেগে ওঠে। ঘুমন্ত টিয়ার গায়ের গন্ধে নিজের শৈশব চমৎকার ফিরে আসে। আর তখনই মনে হয় আগামীকালের জন্যে আজ বেঁচে থাকতে হবে। নিজেকে খুব ভালোবাসতে ইচ্ছে করে তখন। সমরেশ মজুমদারের উপন্যাস দিন যায় রাত যায় আজ এখানেই সমাপ্ত হলো। পরের ভিডিওতে আবার নতুন একটি গল্প নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।